আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো ফেসবুকে দেখলাম আর কি, তারপরে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানোর দরকার। আমি আশা করি যদি এই প্ল্যান মতো কাজ করে তাহলে বাংলাদেশে যে খাদ্যের সমস্যা, বিশেষ করে শহর এলাকায় খাবারের যে ঊর্ধ্বগতি দাম, মানে দামের যে ঊর্ধ্বগতি, তা অনেকটা হ্রাস পাবে, অনেকটাই কমে যাবে। সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের শহরের আশেপাশে খাদ্য উৎপাদন হয় খুবই কম। আর শহরের আশেপাশে যে সমস্ত এলাকাগুলোতে খাদ্য উৎপাদন হতো এক সময়, এখন আর সেই সমস্ত জায়গাগুলোতে খাদ্য উৎপাদন হয় না। যেমন একটা এলাকার নাম হয়তোবা সবাই জানে, তা হলো এরশাদের আমলে তৈরি করা ডিএনডি বাঁধ, ডিএনডি, ঢাকা ডেমরা, ঢাকা। তো চলুন দেখি, আমরা আজকে গুগল ম্যাপে দেখব ডিএনডি বাঁধটা কত বড় ছিল এবং এখান থেকে কি পরিমাণ খাবার উৎপাদন হতো। তো এই হচ্ছে গিয়ে ঢাকা সিটি, আর এই হচ্ছে গিয়ে ডেমরা এলাকা, আর এই হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ। ডিএনডি মানে হচ্ছে গিয়ে ঢাকা ডেমরা, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে টোটাল বেরিবাদ এলাকাটা ছিল। এই যে দেখুন, এখান থেকে ধরে এই যে এটা, এই পুরো এরিয়াটা ছিল এই ড্যামরার মধ্যে, এই ডিএনডির মধ্যে, ডিএনডি আওতার মধ্যে। এটা সম্পূর্ণটাই বেরিবাদ এলাকা। এখানে বাঁধ নির্মাণ করা হয়েছিল এরশাদের আমলে। আর বাঁধ নির্মাণের প্রধান কারণ ছিল এই এলাকাটা ছিল, আমার মতে এই এলাকাটা ছিল শহরের সবচেয়ে কাছে, শহরের নিকট। তাই এখানে খাদ্য উৎপাদন করে শহরের খাদ্যের চাহিদা মেটানো যেত। এটা শহরের কাছে হওয়াতে যাতায়াতের জন্য ট্রান্সপোর্টের যে খরচটা, সেটা একেবারে খুব সামান্য ছিল, যে জন্য এক সময় খুব সস্তায় শহরের মানুষ খাবার কিনতে পারত। এখন যাক, সেগুলো পুরনো ইতিহাস। সরকার বদল হয়েছে, পালা বদল হয়েছে। এখন এই দেখুন পুরো এরিয়াটা ডিএনডি বেরিবাদ, যেটা কিনা ইরিগেশন প্ল্যান্ট ছিল। এটা করাই হয়েছিল ইরিগেশন প্ল্যান্টের জন্য, মানে এখানে খাদ্য উৎপাদন করা হবে শুধু। কিন্তু কালক্রমে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকার গিয়েছে, চলে গিয়েছে, কিন্তু এই ইরিগেশন প্ল্যানের বাস্তবায়ন আর তেমন একটা করেনি। তাই কি হয়েছে, এখানে এখানে ঘনবসতি, এখানে প্রচুর ঘনবসতি উৎপাদন হয়ে গেছে, যে জন্য এখন আর খাদ্য উৎপাদন হয় না এখানে আশেপাশে। এই দেখুন, এদিকে পুরো সবই ভরে গেছে, বাড়িঘর আর বাড়িঘর। কিন্তু এটা তো এর জন্য বানানো হয় নাই। বাড়িঘর বানাতে পারবে বেড়িবাঁধের বাইরে বানাক, তারা বেড়িবাঁধের ভিতরে কেন বাড়ি বানাবে? এই সরকারগুলো এই দিকে কোনো নজরই দেয়নি, যে জন্য এখানে খাদ্য উৎপাদন সম্পূর্ণই ব্যাহত হয়েছে। এখন শুধু আবাসন হয়েছে, এখানে আবাসন। একটা বিষয় আমরা যদি মাথায় রেখে এগুলো এই আবাসন বন্ধ করতাম, আর সে বিষয়টা হলো এই আশেপাশে যে এলাকাগুলো দেখছেন, এগুলো কিন্তু বেড়িবাঁধের মধ্যে না। এদিকে আশেপাশে, এই পাশে, এগুলো বেড়িবাঁধের মধ্যে নাই, এগুলো বেড়িবাঁধের বাইরে। এদিকে কোনো বেড়িবাঁধ নেই।
সেজন্য কি হয়, এদিকে বছরে প্রতি বছর বর্ষাকালে 3 থেকে 4 মাস 3 থেকে 4 মাস পানি থাকে, জমিগুলো পানির তলে তলিয়ে যায়। তো ওই 3-4 মাস এখানে কোনো ফসল আবাদ করা যায় না। তো এই যে এই সময়ের মধ্যে যে গভর্নমেন্টগুলো এসেছে, রুলিং পার্টিগুলো এসেছে, তারা যদি বাধ্যতামূলক করে দিত এই ইরিগেশন প্ল্যানের মধ্যে কোনো বাড়িঘর করা যাবে না, যত ধরনের বাড়িঘর আছে বেড়িবাঁধের বাইরে করো, তখন কি হতো, মানুষ টাকা দিয়ে জমি কিনতে পারে, তাহলে নিচু জমিটা সে কি ভরাট করতে পারবে না? অবশ্যই সে পারবে। সে যেহেতু টাকা দিয়ে জমি কিনতে পেরেছে বাড়ি করার জন্য, সে অবশ্যই নিচু জমি কিনে সেটা ভরাট করে নিতে পারবে বাড়ি করার জন্য। তো এই আশেপাশের এলাকাগুলোতে 3-4 মাস যেখানে বন্ধ থাকে, এই ইরিগেশন প্ল্যানে যদি কোনো বাড়িঘর না থাকতো, সেখানে কিন্তু 12 মাসই উৎপাদন করা যেত, খাদ্য উৎপাদন করা যেত 12 মাস। আর এদিকে এলাকাগুলোতে যদি বাড়িঘর তৈরির ব্যবস্থা করা হতো, তাহলে কি হতো, এদিকে শহরায়ন হতো, এদিকে উন্নত হতো, খাদ্যের চাহিদা এখান থেকে মিটত। কিন্তু সেটাই বিগত সরকারগুলো যারা ক্ষমতায় এসেছে তারা এগুলো ধ্বংস করে দিয়েছে। আসলে সর্বপ্রথম সমস্যা হলো গিয়ে, আমাদের দেশে যে সমস্ত গভর্নমেন্ট আসে, তারা পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া, তাই তারাই শুধু আসে। সেজন্য এদের এই ধরনের বিষয় নিয়ে কোনো চিন্তা ফিকির নেই। তারা নিজেরা খেতে পারছে ঠিকমতো, বাস সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ কয় টাকা দিয়ে কিনলো, জনগণ খেতে পারলো কিনা, কিনতে পারলো কিনা, এটা তাদের কোনো দেখার বিষয় না, কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু যে চিন্তাশীল ব্যক্তি, যদি কোনো চিন্তাশীল ব্যক্তি ক্ষমতায় আসে, তাহলে সে সবগুলো বিষয় চিন্তা করবে, তারপর সে পদক্ষেপ নেবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে, আমাদের দেশের মানুষ বোকা। আমাদের দেশের মানুষগুলো হলো গিয়ে বোকা, তাদেরকে যা বোঝানো হয় তারা সেটাই বুঝে। এমনকি সেটা বোঝার পরে যদি তাদের ক্ষতিও হয়, তারপরেও তারা কোনো শব্দ করে না। তো এখন আসা যাক, এখন যেহেতু এখানে হয়েই গেছে যা হওয়ার, সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো আমাদেরকে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে ঢাকা শহর। দেখুন, এই ঢাকা শহরের এই যে বিশাল এলাকা, এদিকের বিশাল এলাকা, এদিকের খাবারের চাহিদা মেটানোর জন্য খাবারগুলো আসে, খাদ্যদ্রব্য আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। সাপোজ এই ঢাকা শহরের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য এদিক থেকে আসে খাদ্য, এদিক থেকে আসে, এদিক থেকে আসে, এই দিক থেকে আসে। তো এই চারদিক থেকেই খাদ্য আসে। তো খাদ্য তো আর অটোমেটিক উড়ে উড়ে চলে আসতে পারে না, সেজন্য ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়। ট্রাক ইউজ করা হয়, বাস অনেক সময় ব্যবহার করা হয়। তো এখন আমাদেরকে যা করতে হবে, খাদ্যের চাহিদা কমানোর জন্য, খাদ্যদ্রব্যের দাম কমানোর জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো, এই ঢাকা শহরের আশেপাশে আমাদেরকে নতুন ইরিগেশন প্ল্যান তৈরি করতে হবে। এটা হলো গিয়ে প্রথম কাজ, ইরিগেশন প্ল্যান তৈরি করা। বেড়িবাঁধ তৈরি করে সেখানে পার্মানেন্টলি, প্রয়োজনে সরকার, গভর্নমেন্ট সব জমি নিয়ে নিবে জনগণের কাছ থেকে, এবং সেই জায়গাগুলো নির্ধারিত করে রাখবে শুধুমাত্র খাদ্য উৎপাদনের জন্য। এখানে ঢাকা শহরের এতটুকু এরিয়া, তো আমরা এদিকে বানাতে পারি ইরিগেশন প্ল্যান, এদিকে বানাতে পারি ইরিগেশন প্ল্যান, এদিকে বানাতে পারি। ঢাকার চারোদিকে ইরিগেশন প্ল্যান থাকতে হবে।
একদিকে কম থাকলে হবে না, কারণ চারদিক থেকে খাবার শহরের মধ্যে ঢুকতে হবে। যদি আমরা ঢাকার আশেপাশে বানাতে পারি তাহলে কি হবে? সুবিধা এটাই হবে যে ট্রান্সপোর্ট খরচ কমে আসবে। খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণটা কি? বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম বাড়ার প্রধান কারণ হলো গিয়ে কৃষক কিন্তু কম দামেই বিক্রি করে খাদ্যগুলা। সাপোজ একটা ফুলকপি যদি আমি হিসাব করি, পাইকার একটা ফুলকপি কিনে, পাতাকপি কিনে 5 টাকা, 6 টাকা, 7 টাকা দামে, কিন্তু শহরে আসার পর সেই একটা ফুলকপি অথবা পাতাকপি, নির্দিষ্ট একটা সাইজের পাতাকপি অথবা ফুলকপির দাম হয়ে যায় 40 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত হয়। কিভাবে সম্ভব? 8 টাকা দিয়ে কিনে এত টাকা কিভাবে সম্ভব হয়? এর পেছনে প্রধান কারণ হচ্ছে গিয়ে 1 নাম্বার চাঁদাবাজি, নাম্বার 2 ট্রান্সপোর্ট। এই দুইটা জিনিস যদি আমরা কমাতে পারি, চাঁদাবাজি 100% বন্ধ করতে হবে এবং ট্রান্সপোর্ট সরকারকে এখানে এই ভর্তুকি দিতে হবে। আমি যেটা বলবো, সরকারকে এখানে পুরো ট্রান্সপোর্টের খরচ ব্যয় করতে হবে, দিতে হবে। তাহলে খাদ্যদ্রব্যের খরচ 50%-এর চেয়েও বেশি কমবে, 70% কমে আসবে, 70%। ইয়েস, দিস গ্যারান্টেড। কারণ একটা ফুলকপি যদি 5 টাকা, 6 টাকা, 8 টাকায় কিনে, ম্যাক্সিমাম ধরলাম 10 টাকায় কিনে, 10 টাকা করে যদি একটা ফুলকপি কিনে, একটা নির্দিষ্ট সাইজের ফুলকপি পাতাকপি কিনে, তাহলে ট্রান্সপোর্ট খরচ যদি আপনার আরো 10 টাকা আসে, তাহলে কত হলো? 20 টাকা। 5 টাকা ধরলাম ট্রান্সপোর্ট খরচ, 5 টাকা আসলো, তাহলে 15 টাকা হয়ে গেল। চাঁদাবাজি তো রাস্তার মধ্যে অহরহ হচ্ছে, প্রতিটা জেলায় জেলায় হচ্ছে। পুলিশ চাঁদা খাচ্ছে, চাঁদা উঠাচ্ছে, তারপরে বিভিন্ন এলাকার পৌরসভার নাম করে চাঁদাবাজি করছে, আরও যে কত চাঁদাবাজি, এর তো কোনো শেষই নাই। ফলে দেখা গেছে যে ট্রান্সপোর্ট সহকারে যে গ্রাম থেকে শহরে আসা পর্যন্ত পাইকারের খরচ হয়ে যাচ্ছে প্রায় 30 টাকা। সাপোজ 10 টাকা দিয়ে কিনলো, আর 20 টাকা এই খরচই চলে গেল, 20 থেকে 25 টাকা এর খরচই চলে গেল। তাহলে পাইকারকে লাভ করতে হবে না? পাইকার লাভ করবে, তারপর পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে। পাইকার যেখানে বিক্রি করবে সেখানেও চাঁদাবাজি হয়, হোলসেল মার্কেটগুলো তো চাঁদাবাজি হয়। একটা ট্রাক এসে থামাবে, মাল আনলোড করবে, সেখানেও চাঁদাবাজি হয়। কোন দেশে বসবাস করি? তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। প্রয়োজনে প্রতিটা জায়গায় জায়গায় গোয়েন্দা পার্টি, গোয়েন্দাদের নিয়োগ করতে হবে, গোয়েন্দা নিয়োগ করতে হবে। সিভিল ড্রেসে থাকবে, তারা ঘুরে ঘুরে দেখবে কোথায় চাঁদাবাজি হচ্ছে, এবং যখন দেখবে চাঁদাবাজি হচ্ছে, বাস তাদের সাথে বডি ক্যামেরা থাকবে, স্পাই ক্যামেরার মতো, সেগুলো রেকর্ড করবে এবং একটু দূরে গিয়ে কল করে ফোর্সকে ডাকবে। ফোর্স এসে সাথে সাথে চাঁদাবাজদের অ্যাটাক করে ফেলবে এবং তাদেরকে নগদ শাস্তির আওতায় আনতে হবে। নগদ এই ধরনের শাস্তি, এগুলোর চাঁদাবাজির জন্য যে শাস্তি হবে তার নগদ পানিশমেন্ট হতে হবে, কোনো বাকিতে নয়। বাকিতে যা হবে তারা যাবজ্জীবন দিতে পারে, তার জন্য জরিমানা করতে পারে, সেটা পরবর্তীতে হবে, কিন্তু নগদ যেখানে ধরবে সেখানেই কিছু পানিশমেন্ট দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কিভাবে কস্ট কমিয়ে আনা যায়, খাদ্যদ্রব্যের দাম কমিয়ে আনা যায়, তার জন্য আমাদেরকে এই কয়েকটা কাজ করতে হবে। এগুলো হলো গিয়ে দীর্ঘমেয়াদী প্ল্যান। এই ঢাকা শহরের চারদিকে কিছু ইরিগেশন প্ল্যান তৈরি করা, এটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট ব্যবস্থা, যেখানে আর কখনোই কোনো ধরনের জমি বিক্রি হবে না,
সেখানে কোনো বাড়িঘর তৈরি হবে না, সেখানে শুধুমাত্র খাদ্যদ্রব্য উৎপাদন হবে। এটা হলো গিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং নাম্বার 2, কারণ বর্তমানে যে সরকার, নতুন সরকার এসেছে ক্ষমতায়, এখন আমাদের খাদ্য চাহিদা, খাদ্যের যে মূল্য, সেটা দ্রুত কমানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে তা হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী কেন? কারণ যখন আমাদেরকে এই দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো বাস্তবায়ন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেখানে কি করব? সেখানে খাদ্যদ্রব্য উৎপাদন হবে, তো এখান থেকে শহরে এনে বিক্রি করা যাবে। এটা হলো গিয়ে দীর্ঘমেয়াদী। এটা আমরা ভবিষ্যতে একটু লেট হবে আসতে, এটার ফলাফলটা পেতে আমাদের একটু দেরি হবে। সেজন্য আমাদেরকে স্বল্পমেয়াদী একটা পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে থাকতে হবে ট্রান্সপোর্ট সুবিধাটা দেওয়া। এটা সরকারি অর্থায়নে করতে হবে। যে সমস্ত যতগুলো ট্রাক দিয়ে মাল আসবে, সেই ট্রাকগুলোর খরচ গভর্নমেন্টকে বহন করতে হবে, যাতে পাইকারকে বহন করতে না হয়। কারণ পাইকার যদি এটাকে বহন করে, তখন মালের দাম বেড়ে যাবে, কাঁচামালের দাম বেড়ে যাবে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে। তো আমরা এটা করতে পারি, পাইকারের সাথে অথবা পাইকারকে ফলো করবে এরকম কিছু লোক গোয়েন্দা বাহিনীর থাকবে, যারা পাইকারকে সবসময় ফলো করবে দূর থেকে। কেউ চাঁদাবাজি করলো কিনা গাড়িতে, কেউ কোনো কিছু অনুসন্ধানের নামে কোনো সন্দেহজনকভাবে ভেবে যদি চাঁদা নেওয়ার কোনো উপক্রম হয়, তো এগুলোর সাথে অনেক জড়িত আছে, পুলিশ আছে, সাধারণ জনগণও আছে, দলীয় জনগণ আছে। তো এগুলো সবই আমাদেরকে দেখতে হবে। ট্রান্সপোর্ট খরচ গভর্নমেন্ট থেকে পে করতে হবে। তাহলে কি হবে? অথবা আরেকটা কাজ করা যায়, তা হলো গিয়ে ডাইরেক্ট গভর্নমেন্ট খাদ্যদ্রব্যগুলোকে গ্রামের বিভিন্ন এলাকা থেকে শহরে বিভিন্ন বাজারে পৌঁছে দিতে পারে। এই একটা কাজ গভর্নমেন্ট করতে পারে, সরকারের নিজ দায়িত্বে এটা করতে হবে। কারণ বাজারে যারা রয়েছে, এমনি নর্মালি যে সাধারণ ট্রাক ড্রাইভার, ট্রাকগুলো রয়েছে, তাদেরকে যদি সরকার খরচ দিয়ে দেয় সেটাও পারে, অথবা সরকার এখানে কিছু লোক নিয়োগ করতে পারে, কিছু গাড়ি এখানে পার্মানেন্ট দিয়ে দিতে পারে, যে এই গাড়িগুলো সবসময় এই কাজই করবে। যদি এই দুটোর একটা কাজ করে, তাহলে খাদ্যদ্রব্যের দাম 50% কমে আসবে। 50% চাঁদাবাজি বন্ধ এবং ট্রান্সপোর্টের খরচ গভর্নমেন্ট নিয়ে নেওয়া, গভর্নমেন্টের কাছ থেকে পে করা। তাহলে এই শহরের খাদ্যের যে চাহিদা তাও মিটে যাবে এবং খাদ্যদ্রব্য মানুষের হাতের নাগালের মধ্যে চলে আসবে। তো এটাই ছিল আমাদের আজকের পরিকল্পনার যে অংশ, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অদূর ভবিষ্যতেই আমরা এর সুফল ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। শেষ করছি আমার আজকের ভিডিও। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।